আসসালামু আলাইকুম, দিস ইজ রানা স্যার ফ্রম ম্যাথ ওয়ার্ল্ড। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব এইচএসসি ফার্স্ট পেপারের অধ্যায় ৩ অর্থাৎ সরল রেখা চ্যাপ্টার নিয়ে। আমরা সরল রেখার প্রথম দুইটা অনুশীলনী আলহামদুলিল্লাহ কমপ্লিট করেছিলাম, 3A এবং 3B। তো 3C অধ্যায়টা করার জন্য আমাদের নির্ণায়কের ধারণার প্রয়োজন ছিল। তাই আমরা বেশ কিছুদিন ধরে নির্ণায়কের চ্যাপ্টার করতেছিলাম এবং নির্ণায়কের বেসিক ধারণা নিতে গিয়ে আমরা মোটামুটি নির্ণায়কের সম্পূর্ণ অধ্যায়টাই কমপ্লিট করে ফেলেছি। 1B যে অধ্যায়টা প্রায় 6টা লেকচারে আমি 1B অধ্যায়ের মোটামুটি মোস্ট ইম্পর্টেন্ট এবং মোটামুটি ইম্পর্টেন্ট বলতে গেলে সবগুলো অঙ্কই আমি তোমাদেরকে সলভ করিয়েছিলাম। আশা করি নির্ণায়কের সবগুলো অঙ্কই তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছ এবং বাসায় নিজের মতো করে প্র্যাকটিস করতেছ। তো আজকে আমরা এই নির্ণায়কের কনসেপ্টের সাহায্যে সরল রেখার 3 নম্বর অনুশীলনী অর্থাৎ 3C অনুশীলনীর বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করব। তো চলো আমরা শুরু করি। 3C অনুশীলনী করার জন্য নির্ণায়কের ধারণা থাকা খুব জরুরি ছিল। আমি আশা করি তোমাদের অলরেডি নির্ণায়ক সম্পর্কে খুব ভালো ধারণা হয়েছে এবং যে কোনো নির্ণায়কের মান কিভাবে বের করতে হয় তোমরা আশা করি খুব ভালো করে লাস্ট নির্ণায়কের এপিসোডগুলোতে তোমরা বুঝতে পেরেছ। তো চলো আমরা এই নির্ণায়কের সাহায্যে আজকে নতুন একটা অনুশীলনী করে ফেলি, সরল রেখার 3C অনুশীলনী। তো প্রথমেই দেখো যে অঙ্কটা আমরা দেখব, দেখো অঙ্কটা আমি বোর্ডে লিখেছি, খুবই ইজি একটা অঙ্ক। বাট যেহেতু অধ্যায়টা আমরা প্রথম শুরু করতেছি, তো ইজি একটা অঙ্ক দিয়ে শুরু করাটাই হচ্ছে বেটার। দেখো এটা আমি বলতে পারি অ্যাকচুয়ালি 9-10-এর অঙ্ক। 9-10-এর স্থানাঙ্ক জ্যামিতিতে তোমরা এরকম অঙ্ক অনেক করে এসেছো, ঠিক আছে? দেখো একটু, এত এত ও এত বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল করেছো না হায়ার ম্যাথের স্থানাঙ্ক জ্যামিতিতে? তিনটা বিন্দুর স্থানাঙ্ক থেকে কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হয় তোমরা 9-10-এ করেছো। ওই যে মনে আছে আশা করি তোমাদের, যে হাফের ফর্মুলাটা ছিল, হাফ তারপর দুই পাশে দুইটা টান দিয়ে বিন্দুগুলো লিখে আড়াআড়ি গুণ করে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেলতাম। তো এখানেও চাইলে তুমি সেই 9-10-এর ফর্মুলার সাহায্যে ক্ষেত্রফল বের করতে পারো, কোনো সমস্যা নাই। বাট যেহেতু আমরা একটু উপরের ক্লাসে উঠেছি এবং যেহেতু আমরা নির্ণায়কের কনসেপ্টটা খুব ভালো করে ক্লিয়ার, তাহলে আমরা এখানে এই তিনটা বিন্দুর মাধ্যমে নির্ণায়ক পদ্ধতিতে বা নির্ণায়কের সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। 9-10-এ যেটা ছিল ওটাও আসলে নির্ণায়ক পদ্ধতিরই আরেকটা রূপ ছিল, বাট অ্যাকচুয়াল নির্ণায়ক পদ্ধতি হচ্ছে যেটা আমরা এতদিন ধরে শিখেছি 1B অধ্যায়ে, ঠিক আছে? তো এই তিনটা বিন্দুর সাহায্যে আমি তোমাদের নির্ণায়ক পদ্ধতির সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করে দেখাবো। আশা করি এটাও তোমরা খুব ভালো করে বুঝতে পারবা। 9-10-এরটা দিয়ে করলেও হবে, বাট একটু উপরের ক্লাসে যেহেতু আমরা উঠে এসেছি, নির্ণায়ক চ্যাপ্টার এখানে আছে, সো ওইটা দিয়ে করাটা আসলে খুব একটা যুক্তিসঙ্গত হবে না। এখানে নির্ণায়কের সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করাটাই হচ্ছে উত্তম, ঠিক আছে? তো চলো আমরা দেখি যে নির্ণায়কের সাহায্যে আমরা কিভাবে এই তিনটা বিন্দুর মাধ্যমে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি। খুবই সহজ সিস্টেম। তো দেখো, তুমি এখানে লিখবা যে ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে? লিখে সে 9-10-এর মতোই হাফ দিবা, দিয়ে 9-10-এ যেরকম ছোট ছোট দুই পাশে দুইটা টান দিতা, এখানে নির্ণায়কের জন্য বড় করে টান দিবা। 9-10-এ যে চিহ্নটা ছিল ওটা আসলে নির্ণায়কেরই চিহ্ন ছিল। আমি একটু আগে বলেছি যে ওই পদ্ধতিটা আসলে নির্ণায়কেরই আরেকটা রূপ, ঠিক আছে? নির্ণায়কের আরেকটা রূপ ছিল সেই 9-10-এর যে পদ্ধতিটা। তো আমরা আজকে অ্যাকচুয়াল নির্ণায়ক পদ্ধতি দিয়ে করব, ঠিক আছে? আচ্ছা দেখো, তো এখানে যে তিনটা বিন্দু দেওয়া আছে এই তিনটা বিন্দু এখানে নির্ণায়কের ভিতরে বসাবা। দেখো বসানোর সিস্টেমটা খুবই সহজ। প্রথম বিন্দুটা কি -4 3, তাহলে এই হচ্ছে -4, এই হচ্ছে 3, ওকে? এভাবে -1 -2, -1 -2, তারপর দেখো 3 -2, 3 -2। দেখছো বিন্দুগুলো কিভাবে বসিয়েছি? আশা করি বুঝতে পেরেছো যে এই বিন্দুগুলোর সাহায্যে ফার্স্ট কলাম আর সেকেন্ড কলামটা কমপ্লিট হয়ে যাবে। এই তিনটা বিন্দুর সাহায্যে ফার্স্ট কলামটা কমপ্লিট, সেকেন্ড কলামটা কমপ্লিট, আর থার্ড কলামটা হবে 1 1 1, অলওয়েজ, সব সময় থার্ড কলামটা 1 1 1ই হবে। নির্ণায়ক পদ্ধতির সাহায্যে তুমি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে প্রথম দুইটা কলাম
তিনটা বিন্দুর সাহায্যে কমপ্লিট করবা, আর থার্ড কলামটা অলওয়েজ 1 1 1 হবে। বুঝতে পেরেছ? আচ্ছা, এখন দেখো এত বর্গ একক, এত বর্গ একক। এখন তুমি নির্ণায়ক পদ্ধতিতে এখান থেকে ত্রিভুজের কি বের করে ফেলবা? ক্ষেত্রফল বের করে ফেলবা। তবে আমি একটা পরামর্শ দিই তোমাকে, সেটা হচ্ছে তুমি এখানে এই পদ্ধতিতে ক্ষেত্রফল বের করার সময় দুই পাশেই মানে মডুলাস চিহ্ন দিয়ে রাখবা অলওয়েজ, সব সময়। এই চ্যাপ্টারে বা নির্ণায়ক পদ্ধতিতে যখনই তুমি ত্রিভুজের ক্ষেত্রফল বের করবা, সব সময় দুই পাশে মডুলাস দিয়ে তারপর ভিতরে নির্ণায়কটা লিখবা। অলওয়েজ মনে রাখো এই কথাটা, সব সময় দুই পাশে মডুলাস দিয়ে তারপর ভিতরে নির্ণায়কটা লিখবা। ঠিক আছে? মডুলাস কেন হবে এটা আস্তে আস্তে এই চ্যাপ্টারের অঙ্কগুলো যখন আমরা করব তুমি ইনশাল্লাহ বুঝতে পারবা যে মডুলাস কেন হবে। বাট মনে রাখো যে নির্ণায়কটা ভিতরে লিখবা আর দুই পাশে মডুলাস চিহ্ন দিয়ে দিবা। ঠিক আছে? মডুলাস মাস্ট দিবা অলওয়েজ। আচ্ছা, ওকে। তাহলে এখন দেখো হাফ থাকলো সামনে। এখন এই নির্ণায়কটার মান তো আমরা খুব সহজেই বের করতে পারি, তাই না? খুব সহজে বের করতে পারবো না? যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামকে চুজ করে, ঠিক আছে, আমরা এই নির্ণায়কটার মান বের করে ফেলবো। বা তুমি যদি চাও যে না স্যার এখানে 111 আছে, 111 আছে, আমি আগে 0 বানাবো, তারপর আমি নির্ণায়কের মান বের করব, কোনো সমস্যা নাই, তুমি করতে পারো। বাট যেহেতু এখানে সবগুলো সংখ্যা যে নির্ণায়কের, তার মান আসলে যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামকে চুজ করে বের করে ফেলাটাই হচ্ছে উত্তম। 0 বানাইলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে? তাই এই হাফ থাকলো, মডুলাস দিলাম, ওই যে মডুলাস। এবার এই মাঝখানে নির্ণায়কটার মান বের করি আমি। মনে করো আমি ফার্স্ট সারিটাকে চুজ করে মান বের করব। ফার্স্ট সারিটাকে চুজ করলাম, চিহ্ন জানা আছে তোমার, প্লাস মাইনাস প্লাস। ওকে, তাহলে দেখো প্লাসে মাইনাসে -4 ইন্টু, সিস্টেম জানো না? এই -4 দিয়ে করতেছি, তাহলে এই সারি আর এই কলাম বাদ, তাহলে এই চারটার মধ্যে গুণ করো। -2 ইন্টু 1 -2, মাঝখানে কি চিহ্ন? মাইনাস, এরপর -2 ইন্টু 1, তার মানে -2, তাহলে এখানে হয়ে যাবে +2। বুঝতে পেরেছ? আচ্ছা, এখন দেখো এবার এটা -3, ওই যে মাইনাস, তাহলে -3 ইন্টু এই 3 দিয়ে করলে কি হবে? এই সারি আর এই কলাম বাদ, ফার্স্ট সারি আর মাঝখানের কলামটা বাদ, তাহলে গুণ করো। -1 1 -1 -1 3 3। বুঝতে পেরেছ? এরপরে লাস্ট এটা 1 +1 ইন্টু, দেখো এটা হলে এই সারি আর এই কলাম বাদ, তাহলে এই চারটার মধ্যে গুণ হবে, গুণ করো। -1 -2, তাহলে হবে 2 -2 3, তাহলে গুণ করলে হবে -6, তাহলে এখানে হয়ে যাবে +6। বুঝতে পেরেছ? মডুলাস কমপ্লিট, বর্গ একক ক্লিয়ার। এখন দেখো হাফ থাকলো, মডুলাস থাকলো, দেখো এখানে কিন্তু 0 আসে, তাহলে -4 ইন্টু 0 মানে 0, তাহলে এই সম্পূর্ণটা 0 হয়ে গেল। এখানে দেখো -1 -3 -4, -4 এর সাথে -3 গুণ, তাহলে হবে 12 +12। ওকে, আচ্ছা এবার দেখো এখানে 2 + 6 8 ইন্টু 1, তাহলে 8 ক্লিয়ার। মডুলাস, তাহলে কত থাকে ভিতরে? হাফ ইন্টু মডুলাস অফ 20, তার মানে 20। ওকে, তাহলে আনসার কত আসবে? 10 বর্গ একক। এটাই হচ্ছে ত্রিভুজটার কি বলতো? ক্ষেত্রফল। এটাই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। আশা করি খুব ভালো করে বুঝতে পেরেছো নিয়মটা। খুবই সহজ একটা নিয়ম, তুমি যদি এটা সেই 9 10 ফর্মুলা দিয়ে করতে একই আনসার বের হতো। বুঝতে পেরেছো? তাহলে আমরা এখন থেকে বিশেষ করে এই চ্যাপ্টারে সব জায়গায় ত্রিভুজের যখন তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে, ক্ষেত্রফল বের করতে হলে আমরা সব সময় এইভাবে নির্ণায়ক পদ্ধতির সাহায্যে ক্ষেত্রফল বের করব। দেখো এবার পরবর্তী অঙ্ক। এই অঙ্কটাও ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত রিলেটেড অঙ্ক। একটু দেখো, অঙ্কটা হচ্ছে এত এত ও এত বিন্দু তিনটি সমরেখ হলে x = কত। দেখো বলেছে এই তিনটা বিন্দু সমরেখ। সমরেখ মানে তোমরা জানো, 19 তোমরা পড়েছো সমরেখ মানে কি। সমরেখ মানে এই তিনটা বিন্দু একই সরল রেখায় অবস্থিত। ঠিক আছে? এই তিনটা বিন্দু একই সরল রেখায় অবস্থিত, অর্থাৎ সমরেখ বিন্দু। তাহলে তোমরা আশা করি আমার সাথে এই কনসেপ্টটা এগ্রি করবা বা আমার সাথে তোমরা একমত হবা যে তিনটা বিন্দু সমরেখ হলে এই তিনটা বিন্দু দ্বারা কোনো ত্রিভুজ গঠন করা সম্ভব নয়। এটা তোমরা জানো। তিনটা বিন্দু যদি একই রেখায় অবস্থিত হয় তাহলে এই তিনটা বিন্দু দ্বারা কিন্তু কোনো ত্রিভুজ গঠন সম্ভব নয়। ঠিক আছে? আচ্ছা, তো যেহেতু
এই তিনটা বিন্দু দ্বারা কোনো ত্রিভুজ গঠন সম্ভব নয়, তাহলে কি আমরা বলতে পারি না যে এই তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0? অবশ্যই বলতে পারি আমরা, গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত? 0। ঠিক আছে, তাহলে চলো আমরা এখন শুরু করি। তাহলে এভাবে লিখবা, এখানে লিখবা যে যেহেতু প্রদত্ত বিন্দু তিনটি সমরেখ, সুতরাং বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0। বুঝতে পেরেছ? দুইটা লাইন কি লিখবা? যেহেতু প্রদত্ত বিন্দু তিনটি সমরেখ, সুতরাং বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0। ঠিক আছে, এবার নিচে লিখবা সুতরাং হাফ ইন্টু মডুলাস, ফার্স্টে মডুলাস, এরপরে নির্ণায়ক। এবার এই তিনটা বিন্দু লিখবো আমরা, 2, 3/2, একটু আগে শিখিয়েছিলাম, -3, -7/2, এরপরে এক্স, আর এখানে হচ্ছে কত? 9/2, আর এখানে হচ্ছে 1, 1, 1 মডুলাস। এটা কি বলতো? এটা কি? এটা হচ্ছে এই তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এটা ইকুয়াল টু কত হবে? 0 হবে। বুঝতে পেরেছ? গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? 0 হবে। ওকে, তো আশা করি ক্লিয়ার এটা। এবার আমরা এখান থেকেই এক্স এর মান বের করব। তো চলো আমরা ক্যালকুলেশন শুরু করি। প্রথমে আমরা একটা কাজ করে ফেলি। কি কাজ বলো তো? প্রথমে আমরা মানে একটু নির্ণায়কের ক্যালকুলেশনটা সহজ করার জন্য দেখো আমরা এই কলামটা থেকে কিন্তু হাফ কমন নিয়ে নিতে পারি। দেখো তো কমন নিতে পারি কিনা? না নিলেও চলবে, বাট সহজে যাতে ক্যালকুলেশনটা যাতে আমাদের জন্য কঠিন না হয়, এই জন্য যেহেতু আমরা দেখতেছি এই কলাম থেকে হাফ কমন যাচ্ছে, তাহলে আমরা হাফটা কমন নিয়ে নিই। তাহলে একটা হাফ তো সামনে আছে, ইন্টু হাফ। ওকে, মডুলাস নির্ণায়ক। বলো এখন কি হবে তাহলে? 2 - 3x, এখান থেকে হাফ কমন নিলে কি থাকবে? 3 - 7, 9, আর এখানে হচ্ছে 1, 1, 1। নির্ণায়ক কমপ্লিট, মডুলাস ইকুয়াল টু 0। বুঝতে পেরেছো আশা করি। এখন দেখো এই হাফ ইন্টু হাফ 1/4, আর ডান পাশে যেহেতু 0 আছে, তাহলে এই 1/4টাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে 0 হয়ে যাবে। বা 1/4 দিয়ে দুই পাশে ভাগ করে দিলেও কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। বুঝতে পেরেছো জিনিসটা? তাহলে 2 - 3x, আর এখানে 3 - 7, 9, 1, 1, 1 মডুলাস নির্ণায়ক মডুলাস ইকুয়াল টু 0। আশা করি এই লাইনটা বুঝতে পেরেছ। এই লাইনে কি করেছে আবারও বলতেছি, 1/4 দিয়ে উভয় পক্ষে ভাগ করে ফেলছি। ডান পাশে যেহেতু 0 আছে, তাহলে ডান পাশে 0 হবে, আর এই পাশ থেকে 1/4 চলে যাবে। ঠিক আছে, এবার চলো এটার ক্যালকুলেশন করে ফেলি আমরা। এখন এখানে চাইলে তুমি যেহেতু 1, 1, 1 আছে, তুমি চাইলে এখানে 0 বানায় নিতে পারো, অথবা ডিরেক্টলি মান বের করে ফেলতে পারো, অ্যাজ ইউ উইশ। মডুলাস, আমি ফার্স্ট সারিটাকে চুজ করে মান বের করে ফেলতেছি। চিহ্ন জানো তো, প্লাস মাইনাস প্লাস। তাহলে কি হবে? +2 ইন্টু কি বাদ? এই সারি আর এই কলাম বাদ, এটার মধ্যে গুণ করো। -7 ইন্টু 1, -7, -9। ক্লিয়ার? এবার দেখো মাঝখানটা -3, এই কলাম আর এই সারি বাদ, তাহলে -3, 1, -3, -1 ইন্টু এক্স, পরে দেখো +1 ইন্টু, দেখো এই সারি আর এই কলাম বাদ, -3, 9, তাহলে -27, -7x, তাহলে হবে -7x, তাহলে এখানে হবে +7x, ব্র্যাকেট মডুলাস ইকুয়াল টু হচ্ছে 0। ক্লিয়ার ক্যালকুলেশন? আচ্ছা, এখন দেখো বা মডুলাস, এখানে ভিতরে কত থাকে? -16, আর বাইরে হচ্ছে 2, গুণ করলে কত হবে? -32। ওকে, এরপর এখানে গুণ করো, এখানে হবে +9 +3x। ক্লিয়ার? আর এখানে ব্র্যাকেটের বাইরে কত? 1, তারপরে -27 +7x ইকুয়াল টু হচ্ছে 0। এখন এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, মডুলাস x কয়টা হয় দেখো তো? অবভিয়াসলি 10x হবে।
কত এক্স হবে 10x। আর সংখ্যাগুলো যদি আমরা ক্যালকুলেটর দিয়ে একটু যোগ বিয়োগ করি তাহলে কত আসে আমরা একটু দেখে ফেলি ক্যালকুলেটর দিয়ে যোগ বিয়োগ করলে। দেখো ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করলে এখানে আসে হচ্ছে -50। কত আসে -50 মডুলাস ইকুয়াল টু 0। এবার মডুলাস বাদ দিয়ে দাও, মডুলাস বাদ দিয়ে দিলে 10x - 50 ইকুয়াল টু হচ্ছে 0। এখন তোমাদের অনেকের এখানে একটা কনফিউশন থাকতে পারে যে স্যার মডুলাস কি এমনিতেই বাদ দিয়ে দেওয়া যায়? হ্যাঁ, মডুলাস এমনিতে বাদ দিয়ে দেওয়া যায়, বাট তার আগে ছোট্ট একটা শর্ত আছে। আসলে মডুলাস বাদ দিলে আমাদেরকে এই জিরোর সামনে প্লাস মাইনাস লিখতে হবে। জিরোর সামনে কি লিখতে হবে? প্লাস মাইনাস লিখতে হবে। কিন্তু কেন প্লাস মাইনাস লিখতে হবে সেটা আমি বুঝাবো, বাট জিরোর আগে প্লাস মাইনাস লেখা যে কথা না লেখা একই কথা। কারণ জিরো প্লাসও হতে পারে, মাইনাস কোনোটাই হয় না, বা দুইটা দিলেও কোনো সমস্যা না, এটা আমরা খুব ভালো করে জানি। যদি এখানে জিরো না হয়ে অন্য কোনো সংখ্যা থাকতো, অন্য কোনো সংখ্যা, জিরো ছাড়া অন্য যে কোনো সংখ্যা থাকতো, তাহলে আমরা এখানে প্লাস মাইনাস দিতাম, অবশ্যই দিতাম। মডুলাস উঠে গেলে নিয়মই হচ্ছে ডান পাশে কি হবে? প্লাস মাইনাস হবে। অনেকটা ওই যে রুটের মতো, রুট করলে যেরকম প্লাস মাইনাস হয়, মডুলাস উঠে গেলেও কি হবে? ডান পাশেরটার সামনে প্লাস মাইনাস হবে, বাম পাশেরটা সামনে দিলেও হয়। অর্থাৎ যে কোনো এক পাশে প্লাস মাইনাস হবে, সহজ কথা, যে কোনো এক পাশে কি হবে? প্লাস মাইনাস হবে। তো এখন কথা হচ্ছে কেন মডুলাস উঠালে প্লাস মাইনাস হয় সেটার যুক্তিটা আমি একটু পরে তোমাদেরকে দিব, বাট এখানে প্লাস মাইনাস দেওয়াটা জরুরি না, কারণ এই পাশে জিরো আছে। জিরোর সামনে প্লাস মাইনাস দেওয়া যে কথা, না দেওয়া একই কথা। যদি জিরো না হয় অন্য কিছু থাকতো তাহলে আমরা আমাদের এখানে প্লাস মাইনাস দিতাম, এবং সেই প্লাস মাইনাস দিয়ে ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেশন করতাম, একবার প্লাস দিয়ে আরেকবার মাইনাস দিয়ে। এরকম অঙ্ক এই চ্যাপ্টারে আছে, আমরা ইনশাল্লাহ পরবর্তীতে দেখব, বাট এখানে প্লাস মাইনাসের কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, তাহলে বলো তো এখান থেকে এক্স ইকুয়াল টু কি পাবো আমরা? এখান থেকে এক্স ইকুয়াল টু আমরা পেয়ে যাব 5। তাহলে প্রশ্নে কিন্তু এক্স এর মান চেয়েছিল, তাহলে এক্স ইকুয়াল টু কত হয়ে গেল? 5 হয়ে গেল। এটাই হচ্ছে এক্স এর মান। এবার দেখো পরের অঙ্কটা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এই অধ্যায়ের। দেখো একটু ভালো করে, অঙ্কটা হচ্ছে এ বি সি বিন্দু ত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 19.5 বর্গ একক হলে, ওটা হচ্ছে 19 সমস্ত 2/1, অর্থাৎ 19.5 বর্গ একক হলে এ সমান কত? দেখো বলে দিয়েছে যে এই তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত? 19.5। ঠিক আছে, তো চলো আমরা এখানে লিখে ফেলি। আমরা ডিরেক্টলি লিখে ফেলতে পারি, অথবা আলাদা করে বের করলেও কোনো সমস্যা নাই। তুমি আগে একটা কাজ করো, আমরা আগে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা বের করি। দেখো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করে ওই ক্ষেত্রফল ইকুয়াল টু লিখবো এত, লিখে ওখান থেকে এ এর মানটা আমরা বের করব। তো চলো আমরা শুরু করি। হাফ থাকলো মডুলাস নির্ণায়ক, দেখো 3 4, ওকে। তারপর বি বিন্দু কত আছে? বি বিন্দু হচ্ছে 2a, 5, সি বিন্দু হচ্ছে 6a, আর এখানে হচ্ছে 1 1 1। মডুলাস নির্ণায়ক এত বর্গ একক। বুঝতে পেরেছ? এই এখন একটু ভালো করে খেয়াল করো, আমাদেরকে এখন এই নির্ণায়কটা কি করতে হবে? মান বের করতে হবে। ঠিক আছে, আবারও সেই আগের কথা, তুমি চাইলে 0 বানাইতে পারো, নাও বানাইতে পারো, টোটালি তোমার ইচ্ছা। দেখো আমি ফার্স্ট সারিকে চুজ করে মান বের করতেছি, চিহ্ন জানা আছে প্লাস মাইনাস প্লাস, তাহলে 3 ইন্টু এটা বাদ এটা বাদ, তাহলে গুণ করলে কি হবে? 5 মাইনাস এ, ওকে। তারপর -4 ইন্টু এই যে এটা, -4 ইন্টু এটা বাদ এটা বাদ, কত হবে? 2a - 6। তারপর হবে এটা +1 ইন্টু এটা বাদ এটা বাদ, কত হবে? 2a স্কয়ার মাইনাস কত? 30। বুঝতে পেরেছ? এত বর্গ একক। ক্লিয়ার জিনিসটা? তাহলে এই আমরা ক্যালকুলেশন করে ফেলেছি এখানে। এবার দেখি এখান থেকে কি আসে ক্ষেত্রফল। দেখো হাফ থাকলো মডুলাস, এখানে আসে হচ্ছে 15 - 3a, এখানে হচ্ছে -8a + 24, তারপরে +2a স্কয়ার -30, ওকে। এবার এখান থেকে একটু যোগ বিয়োগ করে ফেলি আমরা।
যোগ বিয়োগ করলে সবার আগে আসবে 2a², তারপর আসবে হচ্ছে -11a। ওকে, আর কি থাকে দেখো, আর হচ্ছে সংখ্যাগুলো যদি আমরা একটু যোগ বিয়োগ করি ক্যালকুলেটর দিয়ে যোগ বিয়োগ করলে হবে 15 প্লাস 24 মাইনাস 30। ওকে, এখান থেকে আসে 9, আসে কত, আসে 9 প্লাস 9, মডুলাস এত বর্গ একক। এই হচ্ছে কি, এটা হচ্ছে ক্ষেত্রফল। এবার প্রশ্ন মতে এই ক্ষেত্রফল সমান আমরা লিখব কত, 19.5। তো লিখে ফেলি প্রশ্ন মতে দিয়ে, আমি এই সাইডে করতেছি, দেখো প্রশ্ন মতে কি হবে, হাফ ইন্টু মডুলাস 2a² মাইনাস 11a প্লাস 9 ইকুয়াল টু 19 সমস্ত 2/1। ওকে, এবার এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, দেখো এখান থেকে ক্যালকুলেশন করলে, আচ্ছা আগে ডান পাশটাকে একটু ঠিক করে নিই আমরা, 2a² মাইনাস 11a প্লাস 9, দেখো একটু 19 সমস্ত 2/1কে আমরা লিখতে পারি 19 দোকানে হচ্ছে কত, 38 39, 39/2। বলো লিখতে পারি কিনা, 39/2 অবশ্যই লিখতে পারি। এবার দেখো দুই পাশ থেকে হাফ বাদ, হাফ দুই পাশ থেকে বাদ, হাফ দ্বারা ভাগ করে দিলাম, তাহলে মডুলাস 2a² মাইনাস 11a প্লাস 9 ইকুয়াল টু কত, 39। ক্লিয়ার? এখন মডুলাস উঠে যাবে, আর ডান পাশে কিন্তু জিরো নাই, আগের অঙ্কটার মতো কিন্তু ডান পাশে জিরো না, যেহেতু জিরো নাই তাহলে মডুলাস উঠে গেলে এখানে হবে প্লাস মাইনাস 39। ক্লিয়ার? মডুলাস উঠে গেলে কি হবে, প্লাস মাইনাস 39 হবে। বুঝতে পেরেছো জিনিসটা? এখন আমরা এখান থেকে একবার প্লাস নিয়ে ক্যালকুলেশন করব, আরেকবার আমরা মাইনাস নিয়ে ক্যালকুলেশন করব। তো এখানে মুছে দিলাম, আমি মুছে দিলাম। এবার দেখো একটু ভালো করে খেয়াল করো, তো এখানে এভাবে লেখো যে প্লাস নিয়ে প্রথমে আমরা প্লাস নিয়ে যদি ক্যালকুলেশন করি, দেখো 2a² মাইনাস 11a প্লাস 9 ইকুয়াল টু হচ্ছে 39। ওকে, বা 2a² মাইনাস 11a মাইনাস কত, 30 ইকুয়াল টু 0, 39কে এই পাশে আনলে। ওকে, এবার দেখি আমরা এটার মিডল টার্ম করা যায় কিনা। দেখো 30 দোকানে 60, 60 দিয়ে 11 এর মিডল টার্ম করা যাবে, 4 15 60, মাইনাস 15a প্লাস 4a মাইনাস 30 ইকুয়াল টু 0। ওকে, এবার প্রথম দুইটা থেকে a কমন যাবে, a কমন গেলে কি হয়, 2a মাইনাস 15, পরের দুইটা থেকে 2 কমন যাবে, এখানেও 2a মাইনাস কত থাকবে, 15 ইকুয়াল টু 0। তাহলে বা 2a মাইনাস 15 ইন্টু কত, a প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে a ইকুয়াল টু আমরা একটা ভ্যালু পাচ্ছি 15/2। ওকে, অথবা a ইকুয়াল টু আরেকটা ভ্যালু কত পাচ্ছি, -2। এই যদি আমরা প্লাস নিয়ে ক্যালকুলেশন করি তাহলে a এর মান এই দুইটা বের হয়, যদি আমরা প্লাস নিয়ে ক্যালকুলেশন করি। তো এবার দেখি আমরা মাইনাস নিয়ে ক্যালকুলেশন করলে কি আসে। ওকে, চলো আমরা এবার মাইনাস নিয়ে ক্যালকুলেশন করি। আচ্ছা এই পাশে করি আমি, দেখো মাইনাস নিয়ে ক্যালকুলেশন যদি আমরা করি, তো লেখো আবার দিয়ে লেখো, আবার 2a² মাইনাস 11a প্লাস 9 ইকুয়াল টু মাইনাস 39। এখানে লিখে দাও মাইনাস নিয়ে। ওকে, এখানে লিখে নিও যে মাইনাস নিয়ে। এবার দেখো যদি এখান থেকে ক্যালকুলেশন করি আমরা, যে 2a² মাইনাস 11a প্লাস কত হবে, প্লাস 48 ইকুয়াল টু 0। এবার এখান থেকে মিডল টার্ম করতে হবে, তাই না? দেখো 2 আর 48 গুণ করলে কত হয়, 96। 96 দিয়ে 11 এর মিডল টার্ম হবে না, তুমি করে দেখতে পারো, তোমরা সবাই ক্যালকুলেটর দিয়ে মিডল টার্ম করার সিস্টেম জানো সবাই, একটু ক্যালকুলেটর দিয়ে মিডল টার্ম করে দেখো, এটার মিডল টার্ম করা যাবে না। যেহেতু এটার মিডল টার্ম হবে না, তাহলে আমরা কি করব, তাহলে আমরা দ্বিঘাত সমীকরণের সূত্রে চলে যাব। মনে আছে সেই সূত্রটা? আশা করি মনে আছে। দ্বিঘাত সমীকরণের সূত্র মনে আছে, 9 10-এ পড়েছিল যে, কি ছিল সূত্রটা, নাকি ভুলে গিয়েছো?
সূত্রটা কি ছিল? মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac বাই হচ্ছে 2a। মনে আছে সূত্র? এই সূত্র অনুসারে চলো আমরা মান বসাই। মাইনাস বি, বি এর পরিচয় মনে আছে? বি হলো এক্স এর সহগ, এখানে তো এক্স নাই, এখানে হবে এ এর সহগ, তাহলে কত? -11। পরে কি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে -11 স্কোয়ার মাইনাস 4ac, এ কত? 2, সি কত? 48। ক্লিয়ার? ডিভাইডেড বাই 2 ইন্টু 2। তাহলে আমরা একটু দেখি কত আসে এখানে। 11 প্লাস মাইনাস রুট, আমরা একটু ডিরেক্টলি একবারে ক্যালকুলেটর দিয়ে দেখে ফেলি যে রুটের ভিতরে কত আসে। মাইনাস দেখো রুটের ভিতরে আসে হলো টোটাল রুটের ভিতরে আসে -263/4। তাহলে কি এখানে তো ঝামেলা হয়ে গেল, রুটের ভিতরে নেগেটিভ চলে আসছে, আর আমরা জানি রুটের ভিতরে নেগেটিভ মানে হচ্ছে অবাস্তব বা অসংজ্ঞায়িত। তাহলে এখানে লিখে দিবা কমা দিয়ে, তোমরা পাশে লিখবা, হ্যাঁ কমা দিয়ে তোমরা পাশে লেখো, পাশে আমি নিচে লিখতেছি, পাশে লেখো যা অবাস্তব, যা কি লিখবা? অবাস্তব, যা অবাস্তব। ঠিক আছে, তোমরা পাশে লিখবা, আমি নিচে লিখলাম। তাহলে মাইনাস নিয়ে এ এর কোনো মান, বাস্তব মান এখান থেকে বের হয় না, বা এর কোনো মান এখান থেকে বের হয় না, এটা গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, তাহলে এ এর আনসার এই দুইটাই হবে। ঠিক আছে, 15/2 আর এটা হচ্ছে -2, তাহলে এই দুটাই হচ্ছে এ এর মান। এই অঙ্কটা আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, আরেকটা জিনিস আমি একটু ছোট্ট করে বলে ফেলি, এর আগের অঙ্কটাতেও আমরা সেম প্রবলেমটা ফেস করেছিলাম। এই যে আমরা মডুলাস উঠাইয়া প্লাস মাইনাস ইউজ করেছিলাম। ঠিক আছে, তো মডুলাস উঠাইলে কেন প্লাস মাইনাস হয়, রুট করলে কেন প্লাস মাইনাস হয়, হয়তো এই জিনিসটা তোমাদের জানা আছে, রুট করলে কেন প্লাস মাইনাস হয়। ঠিক আছে, যদি না জানা থাকে আমি কোনো এক সময় বলবো না। তো এখানে আপাতত আমরা একটু বুঝে নিই যে এই মডুলাস উঠাইলে বা মডুলাস তুলে দিলে কেন আমরা প্লাস মাইনাস ইউজ করি। তো একটু খেয়াল করো, আমি এই জিনিসটা একটু এদিকে বুঝাই, মডুলাস উঠে গেলে কেন প্লাস মাইনাস হয়, একটু খেয়াল করো ভালো করে। এটা একটা ফর্মুলা, তোমরা এটা সূত্র হিসাবে মনে রাখতে পারো যে মডুলাস অফ এক্স ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস এক্স, এটা সূত্র। মডুলাস অফ এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এক্স, এটা ডিরেক্ট সূত্র। বাট আমি যদি এই জিনিসটাকে ডিটেলস বলি, তাহলে জিনিসটা এভাবে লিখতে হবে, মডুলাস অফ এক্স ইকুয়াল টু প্লাস এক্স, কখন জানো? প্লাস এক্স যখন এক্স এর মান 0 থেকে বড়। আর মডুলাস অফ এক্স ইকুয়াল টু মাইনাস এক্স, কখন জানো মাইনাস এক্স হবে? যখন এক্স এর মান 0 থেকে ছোট হবে। ঠিক আছে, আরেকটা আছে, সেটা হচ্ছে মডুলাস অফ এক্স ইকুয়াল টু 0 লেখা যাবে যদি এক্স এর মান 0 হয়। তো মডুলাস অফ এক্স থেকে এই তিনটা মান পাওয়া যায় তিনটা শর্ত সাপেক্ষে, তিনটা শর্ত সাপেক্ষে। এর মধ্যে আমরা জিরোটাকে কনসিডার নাও করতে পারি চাইলে, জিরো মডুলাস অফ জিরো মানে তো জিরোই হবে। তা আমরা যদি মেইন এই দুইটাকে কাউন্ট করি, এই দুইটাকে যদি চিন্তা করি, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে মডুলাস অফ এক্স ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস এক্স, প্লাস এক্স মাইনাস এক্স, যদিও দুইটার আলাদা আলাদা শর্তের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, তারপরে আমরা এখান থেকে বলতে পারি যে মডুলাস অফ এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এক্স। সো এটা আমরা এজ এ ফর্মুলা মনে রাখবো, এটা আমরা কি এজ এ ফর্মুলা মনে রাখবো যে মডুলাস অফ এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এক্স। তার মানে আমরা এই জন্যই অঙ্কগুলাতে মডুলাস উঠিয়ে দিলে আমরা হয় বাম পাশে অথবা ডান পাশে যে কোনো একদিকে আমরা কি দিব? প্লাস মাইনাস দিব। নর্মালি ডান পাশেই প্লাস মাইনাসটা দেওয়া হয়। ক্লিয়ার জিনিসটা? এবার দেখো পরের অঙ্কটা, এই অঙ্কটা অনেকটা আগের অঙ্কের মতোই। তো চলো শুরু করি এই অঙ্কটা। দেখো অঙ্কটা হচ্ছে ত্রিভুজের শীর্ষত্রয় এ বি সি এবং ক্ষেত্রফল 9 বর্গ একক হলে দেখাও যে এত ইকুয়াল টু 0 অথবা এত ইকুয়াল টু 0, দুইটা প্রমাণ এখানে। ঠিক আছে, তাহলে ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে এবং ত্রিভুজের কি দেওয়া আছে? ক্ষেত্রফল দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা ঠিক আগের অঙ্কটার মতো এই তিনটা বিন্দু দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, বের করে প্রশ্ন মতে ওই ক্ষেত্রফল ইকুয়াল টু 9 লিখব, লিখে সেখান থেকে আমরা এই দুইটা প্রমাণ বের করব। তো চলো শুরু করি। তো আমরা এখানে প্রথমেই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করব। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল লিখে ফেলো, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল কি হবে দেখো, হাফ, তারপর কি মডুলাস নির্ণায়ক। দেখো বিন্দু তিনটা কি 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 আছে? প্রথম বিন্দুটা হচ্ছে এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই, পরের বিন্দুটা 2 - 4,
2 - 4, এর পরের বিন্দুটা হচ্ছে -3 3, ওকে। তারপর হচ্ছে 1 1 1, নির্ণায়ক মডুলাস এত বর্গ একক, ওকে, এত বর্গ একক। তাহলে এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। তো চলো এখান থেকে আমরা এখন ক্যালকুলেশন করে ক্ষেত্রফলটা আগে একটু বের করে ফেলি। দেখো এখান থেকে ক্যালকুলেশন করলে হাফ মডুলাস, আমরা যদি প্রথম সারিটাকে চুজ করে মান বের করি তাহলে কি হবে, এক্স ইন্টু এক্স দিয়ে করলে এই সারি আর এই কলাম বাদ, তাহলে কি হবে দেখো -4 -3, ঠিক আছে। এরপরে মাইনাস ওয়াই ইন্টু, অর্থাৎ এটার চিহ্ন তো মাইনাস, তাহলে -y ইন্টু এটা বাদ এটা বাদ, 2 × 1 মানে হচ্ছে 2 + 3, ওকে। এরপর হচ্ছে +1 ইন্টু এটা বাদ এটা বাদ, তাহলে কি হবে 6 মাইনাস কত হবে 12, ঠিক আছে। এই এবার দেখো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, হাফ মডুলাস এখানে ভিতরে থাকে কত -7, সো -7x, আর এখানে থাকে 5 -5y, ঠিক আছে। আর এখানে ব্র্যাকেটের ভিতরে থাকে কত -6 থাকে, তাহলে -6 এত বর্গ একক, বুঝতে পেরেছ। তাহলে এটাই হচ্ছে এই ত্রিভুজের কি ক্ষেত্রফল, আর এই ক্ষেত্রফলের মান দেওয়া আছে 9 বর্গ একক। তাহলে আমরা এখানে লিখে ফেলতে পারি প্রশ্নমতে দিয়ে, আমরা এখানে প্রশ্নমতে দিয়ে লিখে ফেলতে পারি যে প্রশ্নমতে হাফ মডুলাস -7x -5y -6 ইকুয়াল টু কত হবে 9, ক্লিয়ার। আচ্ছা, এখন দেখো এবার আমরা এখান থেকে যদি ক্যালকুলেশন করি, খেয়াল করো এই হাফকে ওইদিকে নিয়ে যাব, তাহলে মডুলাস -7x -5y -6 ইকুয়াল টু হবে 18, এই হাফকে ওইদিকে নিলে 2 হয়ে গুণ হয়ে যাবে। এখন আমরা মডুলাস বাদ দিয়ে দিব, যদি মডুলাস বাদ দিয়ে দেই তাহলে তোমরা খুব ভালো করে জানো এর আগের অঙ্কটা থেকে, যেখানে হবে +-18, কত হবে +-18। এবার আমরা এখান থেকে একবার প্লাস নিয়ে ক্যালকুলেশন করব, আরেকবার মাইনাস নিয়ে ক্যালকুলেশন করব, ঠিক আছে। তো চলো আমরা এখানে লিখে ফেলি প্লাস নিয়ে। দেখো প্লাস নিয়ে যদি ক্যালকুলেশন করি, -7x -5y -6 ইকুয়াল টু 18, বা -7x -5y, 18কে এই পাশে আনো -18, আর এই পাশে আছে -6, তাহলে -24 ইকুয়াল টু 0, -1 দ্বারা গুণ করে দিলে 7x + 5y + 24 ইকুয়াল টু 0। দেখো প্রথম প্রমাণটা মিলে গিয়েছে, ঠিক আছে, প্রথম প্রমাণটা মিলে গিয়েছে। এবার এটা তো আমরা প্লাস নিয়ে করেছি, এবার যদি এখান থেকে মাইনাস নিয়ে করি তাহলে আমাদের সেকেন্ড প্রমাণটাও মিলে যাবে, ঠিক আছে। তাহলে এই পাশে মুছে দিলাম। এবার আমরা মাইনাস নিয়ে করব, দেখো একটু, তো খেয়াল করো, লেখো অথবা মাইনাস নিয়ে, ওকে, প্রমাণে অথবা আছে, অথবা মাইনাস নিয়ে। দেখো মাইনাস নিয়ে করলে কি আসবে, মাইনাস নিয়ে করলে আসবে হচ্ছে -7x -5y -6 ইকুয়াল টু -18। তাহলে দেখো, বা -7x -5y, 18কে এই পাশে আনলে হবে +18, আর এখানে -6, তাহলে +12 থাকবে ইকুয়াল টু 0। -1 দ্বারা গুণ করলে 7x + 5y -12 ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে হয়ে গেল, দুইটা প্রমাণই হয়ে গেল। তাহলে এই অঙ্কটাও আশা করি আগের অঙ্কটার মতো বুঝতে পেরেছো ভালো করে। এবার নেক্সট প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দু এত এত এত, ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, এত এত হলে ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে বলেছে, পরে বলেছে এ এর মান কত হলে বিন্দুগুলো সমরেখ হবে, এ এর মান কত হলে বিন্দুগুলি সমরেখ হবে। আচ্ছা, সেকেন্ড প্রশ্ন আমরা পরে দেখব, আমরা প্রথমে আগে চলো ত্রিভুজটার কি বের করে ফেলি, ক্ষেত্রফলটা আগে বের করে ফেলি। দেখো তাহলে এখানে একটু লিখে ফেলো তোমরা যে ত্রিভুজের ক্ষেত্রফল, লিখে ফেলো ত্রিভুজের ক্ষেত্রফল, লিখে হাফ মডুলাস
তারপর নির্ণায়ক, বিন্দুগুলো বসাও, বিন্দুগুলো যেভাবে আছে 2 -1, তারপরের বিন্দুটা হচ্ছে a + 1 a - 3, তারপরের বিন্দুটা হচ্ছে a + 2 এখানে a, তারপর হচ্ছে 1 1 1। নির্ণায়ক এখানে মডুলাস, এত বর্গ একক। ওকে, তাহলে এখান থেকে আমরা চলো ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে ফেলি। তুমি চাইলে এখানে একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে চাইলে এখানে একটু জিরো বানিয়ে নিতে পারো, বা জিরো না বানিয়ে ক্যালকুলেশন করলেও হবে। আচ্ছা, আমরা ডিরেক্ট ক্যালকুলেশন করি, সমস্যা নাই, জিরো বানানোর দরকার নাই। আমরা প্রথম সারিটাকে চুজ করলাম। ওকে, প্রথম সারিটাকে চুজ করলাম, চুজ করলে এটার চিহ্ন কি প্লাস, তাহলে 2 ইন্টু এই সারি আর এই কলাম বাদ চলে যাবে, তাহলে গুণ করো, এটার সাথে এটা গুণ a - 3, ওকে, মাইনাস এটার সাথে এটা গুণ, সো মাইনাস এ। এরপরে এটার চিহ্ন কি, এটার চিহ্ন তোমরা জানো মাইনাস, তাহলে হবে মাইনাসে মাইনাসে +1, এটার চিহ্ন প্লাস মাইনাস প্লাস, তাহলে মাইনাসে মাইনাসে +1 ইন্টু কি হবে বলো, এই সারি আর এই কলাম বাদ, এই সারি আর এই কলাম, তাহলে এটার সাথে এটা গুণ a + 1 মাইনাস এটার সাথে এটা গুণ, তাহলে -a - 2। ক্লিয়ার? এবার এটা লাস্ট, +1 ইন্টু এই সারি আর এই কলাম বাদ, তাহলে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করলে হবে হচ্ছে a² + a মাইনাস মাইনাস, এবার দেখো এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করলে এখানে আবার কিন্তু আবার মাইনাস চিহ্ন আছে, এটা একটু খেয়াল রাখতে হবে, যে এখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে এটার সাথে এটা গুণ করো তো, গুণ করলে হবে হচ্ছে a², ওকে, a², পরে এখানে দেখো এখানে হচ্ছে -3a + 2a, তাহলে মাইনাসে, তার মানে এখানে +a হবে, +a, তারপরে এই দুইটা গুণ করলে হয় -6, তাহলে এখানে হবে +6। আশা করি বুঝতে পেরেছ ক্যালকুলেশনটা, আশা করি বুঝতে পেরেছ। দেখো এই দুইটার গুণফল, এই দুইটার গুণ করলে আসে হচ্ছে a², তারপর কি -3a + 2a, তার মানে মাইনাসে, পরে কত -6, এটা আসে, কিন্তু সামনে মাইনাস চিহ্ন ছিল। ওকে, সামনে কি ছিল, মাইনাস চিহ্ন ছিল, তাই সবগুলো চিহ্ন দেখো আমি চেঞ্জ করে লিখে ফেলেছি। ওকে, আচ্ছা, এখন দেখো, এখন খেয়াল করো, এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি মডুলাস, দেখো এখানে a আর a কাটা চলে যায়, ভিতরে থাকে -3, তা বাইরে আছে 2, তাহলে গুণ করলে হবে -6। ওকে, এখানেও দেখো a আর a কাটা, ভিতরে থাকে -1, বাইরে আছে 1, তাহলে -1 হবে, প্লাস এবার এখানে দেখো a² কাটা, ভিতরে কত থাকে 2a + 6, বাইরে প্লাস চিহ্ন, তাহলে 2a + 6 হবে। ওকে, এত বর্গ একক। এবার দেখো হাফ মডুলাস, আলটিমেটলি 6 এবং 6 কাটা, তাহলে 2a - 1 থাকতেছে। এই হচ্ছে ত্রিভুজের কি ক্ষেত্রফল, 2a - 1, এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। আশা করি বুঝতে পেরেছ। এখন প্রশ্নের মধ্যে সেকেন্ড অংশটা কি বলেছে, দেখো সেকেন্ড অংশটা বলেছে যে a এর মান কত হলে বিন্দুগুলি সমরেখ হবে। কোন বিন্দুগুলি? এই তিনটা বিন্দু, এই তিনটা বিন্দু সমরেখ হবে। তোমাদেরকে আজকের ক্লাসের একটা অঙ্কে বলেছিলাম, বা তোমরা জানো খুব ভালো করে, যে তিনটা বিন্দু সমরেখ হওয়া মানে হচ্ছে ওই তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0। তাহলে বলেছে a এর মান কত হলে বিন্দুগুলো সমরেখ হবে, তার মানে বলা হচ্ছে যে a এর মান কত হলে এই ক্ষেত্রফলটা 0 হবে। বলো প্রশ্নটা তাই কিনা? বিন্দুগুলি সমরেখ হবে মানে হলো এই ক্ষেত্রফলটা কত হবে? 0 হবে। বিন্দুগুলো সমরেখ হলেই তো ক্ষেত্রফল কি হয়? 0 হয়। তার মানে প্রশ্নটা হচ্ছে a এর মান কত হলে এই ক্ষেত্রফলের মান 0 হবে। ঠিক আছে, তো চলো আমরা এটাকে এভাবে লিখে ফেলি, যে এখানে আমরা এটাকে এভাবে লিখে ফেলি, যে আমরা জানি দিয়ে লিখতে পারো তুমি, আমরা জানি বিন্দুগুলি সমরেখ হলে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে। এভাবে লিখে ফেলো, বিন্দুগুলি সমরেখ হলে গঠিত
ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হবে। আমরা জানি দিয়ে এখানে লিখে ফেলো, বিন্দুগুলি সমরেখ হলে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? শূন্য হবে। এবার লেখো সুতরাং হাফ ইন্টু মডুলাস 2a মাইনাস 1 ইকুয়াল টু কত? শূন্য। অর্থাৎ এই ক্ষেত্রফলটা ইকুয়াল টু শূন্য লিখেছি, এখান থেকে আমরা a এর মান পেয়ে যাব। হাফ দ্বারা ভাগ করে দিলে মডুলাস 2a মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে শূন্য। এবার মডুলাস যদি বাদ দিয়ে দেই তাহলে 2a মাইনাস 1 ইকুয়াল টু শূন্য। এখানে কিন্তু প্লাস মাইনাস হবে না, মডুলাস উঠানোর পরেও এখানে প্লাস মাইনাস আমরা দিব না। কেন? কারণ এই পাশে শূন্য আছে, শূন্যের সামনে প্লাস মাইনাস দেওয়া যে কথা না দেওয়া একই কথা। ঠিক আছে, তাহলে আলটিমেটলি এখান থেকে a ইকুয়াল টু আমরা কত পাবো? 1/2, বা a এর মান হচ্ছে হাফ। তার মানে আমরা বলতে পারি যে a ইকুয়াল টু হাফের জন্য বিন্দুগুলি কি হবে? সমরেখ হবে। তাহলে এটাই আনসার, a এর মান হাফ হলে বিন্দুগুলি সমরেখ হবে। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছ।